আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 10 = 10, অর্থাৎ 10টি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর কয়ের দাগে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায়, হাওড়ায় না কলকাতায়? সঠিক উত্তর রিষড়ায়। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন বিদ্যাসাগর, রামমোহন, লর্ড বেন্টিং? সঠিক উত্তর লিখবে লর্ড বেন্টিং। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন বীরেশলিঙ্গম পান্তলু, আত্মারাম পাণ্ডুরঙ্গ, বিদ্যাসাগর? উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তলু। তারপর ভারত সভা তৈরি হয় 1873 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে। তো ভারত সভা প্রতিষ্ঠিত তৈরি হয় 1876 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি? উত্তর হবে কর্নওয়ালিস। ছয়ের দাগে প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল চালু হয়েছিল রিষড়ায়, কলকাতায়, বোম্বাই? উত্তর হবে রিষড়ায়। তারপর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর? উত্তর হচ্ছে রামমোহন রায়। হিউমের জীবনী রচনা করেন ডাফরিন, ওয়েডারবার্ন না রিপন? সঠিক উত্তর হচ্ছে ওয়েডারবার্ন। এরপর বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট না সোমপ্রকাশ পত্রিকা? সঠিক উত্তর যুগান্তর পত্রিকা। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর লিখতে হবে 1 × 10 = 10। স্কয়ার দাগে মহলবাড়ি ব্যবস্থা কোথায় চালু হয়? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে মহলবাড়ি ব্যবস্থা চালু হয়। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়? 1851 খ্রিস্টাব্দে। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে স্থাপন করেন স্যার সৈয়দ আহমদ। এরপর আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়? পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়। উলগুলান কথার অর্থ বাংলা অর্থ কী? তো উলগুলান কথার বাংলা অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। শিবাজী উৎসবকে প্রবর্তন করেন? উত্তর লিখবে শিবাজী উৎসব প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন 3 নম্বর দেখে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 4 = 8। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে। লাল বাল পাল নামে কারা পরিচিত? তো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, এদের 3 জনকে একসঙ্গে লাল বাল পাল নামে অভিহিত করা হয়ে থাকে, ঠিক আছে, করা হতো। তারপর দেখো সূর্যাস্ত আইন বলতে কী বোঝো? তো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। গয়ের দাগে অবশিল্পায়ন কাকে বলে? 1813 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাতে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। জাতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে, একে বলে অবশিল্পায়ন। এরপর দেখো ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন বা গঠন করেন? 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর দাগে 3-4টে বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 3 × 4 = 12 নম্বর। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে। পরের দাগে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? তো প্রথমে লিখছি আমরা ভূমিকা। পণ্ডিত নারায়ণ বসুর অনুপ্রেরণা ও সহযোগিতায় নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন।
এই মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার উদ্দেশ্য হচ্ছে কি না, এই সংগঠন প্রতিষ্ঠার পিছনে বিভিন্ন উদ্দেশ্য ছিল, যেমন হচ্ছে 1 নম্বর হিন্দুদের ঐতিহ্য প্রচার। হিন্দু মেলা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের ঐতিহ্য ও গৌরবগাথা সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষিত যুব সমাজের মধ্যে প্রচার করা। 2 নম্বর পাশ্চাত্য সংস্কৃতির অগ্রগতি রোধ। 19 শতকে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি দ্রুত গতিতে প্রসারিত হতে থাকে। হিন্দু মেলার মাধ্যমে ভারতে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেশাত্মবোধের প্রসার। ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগিয়ে তোলা হিন্দু মেলার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। এরপর লিখছি উপসংহার। হিন্দু মেলার কার্যাবলীর মধ্য দিয়ে এর প্রধান উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়েছিল। নেক্সট হচ্ছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? 19বিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নববেঙ্গ নামে পরিচিত। গ নম্বর দাগে রায়তোয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য লেখো। তো রায়তোয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য কি? রায়তোয়ারি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30 থেকে 40 বছরের দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল: 1 নম্বর মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। রায়তোয়ারি বন্দোবস্তে সরকার ও কৃষকের মাঝখানে কোনো জমিদার বা ভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না। 2 নম্বর জমির শ্রেণী বিভাগ। রায়তোয়ারি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। 3 নম্বর জমির মালিকানা। এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির মালিকানার অধিকার দেওয়া হয়নি। জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে। এরপর 4 নম্বর রাজস্বের হার। রায়তোয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। ঘরের দাগে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন না করার পেছনে অবশ্য অনেকগুলি কারণ ছিল। 1 নম্বর সামরিক বাহিনীতে বাঙালি সিপাহী না থাকা। সিপাহী বাহিনীর বেঙ্গল রেজিমেন্টে কোনো বাঙালি সৈন্য ছিল না। বেঙ্গল আর্মির সব সিপাহীরাই এসেছিলেন অযোধ্যা, বিহার ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলি থেকে। এদের সঙ্গে বাংলার ভাষাগত, ভূমিগত বা জাতিগত কোনো সম্পর্ক ছিল না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মধ্যযুগ পুনঃপ্রবর্তনের আশঙ্কা। শিক্ষিত বাঙালিদের অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহ সফল হলে পুনরায় ভারতে মধ্যযুগ বা মুসলিম রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে। এর ফলে ভারতে পুনরায় অন্ধকারাচ্ছন্ন যুগ ফিরে আসবে। মধ্যযুগীয় অরাজকতা, কুসংস্কার সারা দেশকে গ্রাস করবে। 3 নম্বর সংস্কার আন্দোলন স্তব্ধ হওয়ার আশঙ্কা। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আশঙ্কা প্রকাশ করে ভারতে সিপাহী বিদ্রোহ সফল হলে ইংরেজ শাসনের অবসান ঘটবে। ফলে ঔপনিবেশিক প্রশাসনের সহায়তায় ভারতে যে প্রগতিশীল শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলন চলছে তার অবসান ঘটবে, যা কখনোই কাঙ্ক্ষিত ছিল না শিক্ষিত শ্রেণীর কাছে। 5 নম্বর হচ্ছে অঙ্গদাগের প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব লেখন। ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা প্রদান করে লর্ড রিপনের আইন সচিব স্যার সিপি ইলবার্ট যে আইনের খসড়া তৈরি করেন সেটিকে বলা হয় ইলবার্ট বিল। এর গুরুত্ব কিনা? ইংরেজ শাসনের মোহ মুক্তি। ব্রিটিশ শাসনের বৈষম্যমূলক চরিত্র সম্পর্কে ভারতীয়দের ধারণা স্পষ্ট হয়। শিক্ষিত ভারতবাসীর ইংরেজ শাসনের প্রতি মোহ কমতে থাকে। 2 নম্বর হচ্ছে নতুন ধারণার উদ্ভব। ইংরেজ জাতি ভারতবাসীকে যে ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখে তা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন থেকে বোঝা যায়। ভারতবাসীকে তার নিজ অধিকার নিজেকেই অর্জন করতে হবে। ভারতবাসীর মনে এই উপলব্ধি জন্মালো। 3 নম্বর হচ্ছে পত্রপত্রিকার অগ্রণী ভূমিকা। অমৃতবাজার পত্রিকা, বেঙ্গল পত্রিকা এবং ভারতসভা ইউরোপীয়দের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলন প্ররোচিত করেছিল। ঠিক আছে। এরপর 5 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে এখানে 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল উল্লেখ করেন। তো চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর হচ্ছে কোম্পানির সমর্থক গোষ্ঠীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের একটি নতুন অভিজাত সমর্থক গোষ্ঠীর উদ্ভব হয়। 2 নম্বর হচ্ছে নির্ধারিত আয়ের যোগান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে, যার ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে।
চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কি? 1 নম্বর হচ্ছে বার্ষিক আয় নিশ্চিতকরণ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার ফলে সরকারের বার্ষিক আয় নিশ্চিত হয়। 2 নম্বর কৃষির উন্নতি। এই বন্দোবস্তের ফলে কৃষিতে উন্নতি ঘটে, ফলে কৃষিযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। 1 নম্বর হচ্ছে পুরনো জমিদারদের উচ্ছেদ। এই ব্যবস্থায় সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পেরে পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারায়। 2 নম্বর কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। এরপর ক্ষয়ের দাগে সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তো সাঁওতাল বিদ্রোহের কারণ কি? এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন হচ্ছে 1 নম্বর রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের প্রতি জমি উদ্ধার করে চাষাবাদ করে সেই জমিকে উর্বর করে তোলে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। 2 নম্বর হচ্ছে, এটা 2 নম্বর লিখবে, মহাজনদের শোষণ। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি ফসল বলদ কেড়ে নেওয়া হতো। 3 নম্বর হচ্ছে রেলপথ নির্মাণ। সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার করত। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। যেমন হচ্ছে 1 নম্বর ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্নবর্গের কামার কুমোর তাঁতি ডোম গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে সাঁওতাল পরগনা গঠন। সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। সাঁওতালদের নিজস্ব আইন। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকর হবে। নেক্সট হচ্ছে কয়ের দেখা রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা করো। তো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান ছিল অনস্বীকার্য। সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদানগুলি হলো 1 নম্বর সতীদাহ প্রথার অবসান। সতীদাহ প্রথার হাত থেকে সমাজকে নারী জাতিকে মুক্ত করার জন্য তৎকালীন বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সই করা একটি আবেদনপত্র উইলিয়াম বেন্টিংয়ের কাছে পাঠান এবং সরকার 1829 সালের আইন অনুযায়ী সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। 2 নম্বর হচ্ছে নারী মুক্তি। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নারী মুক্তি আন্দোলন ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সমাজে নারী জাতির অমর্যাদা এবং নানা ধরনের বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করতেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা প্রভৃতি সামাজিক কুপ্রথার তিনি ছিলেন সমালোচক। 3 নম্বর হচ্ছে জাতিভেদ প্রথার বিরোধিতা। রামমোহন হিন্দু সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার বিরোধিতা করেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য সামাজিক প্রথা। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলীন্য প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথাগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংবাদপত্র ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে তিনি প্রচার চালিয়ে যান। ঘয়ের দাগে রেলপথ নির্মাণ কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়ে উঠেছিল। রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা। এই প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর জন্য সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কয়লাও ব্রিটেন থেকে আনা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো না, কিন্তু এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃত এখানে রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের সরিয়ে রাখা হতো, অর্থাৎ শেখানো হতো না। এজন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ায় পরিবেশ দূষিত হয়। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদায় আঘাত করে এই রেলপথ নির্মাণ। ফলে রেলপথ নির্মাণ ঔপনিবেশিক শাসনের প্রতি একটি অসন্তোষের কারণ হয়ে ওঠে। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের
হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারে সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা রিডিং পড়বে বই থেকে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল তোমরা পেতে যাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তবে গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপে পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলোকে তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।